সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনার্স থার্ড ইয়ার মনোবিজ্ঞানের সেন্স সাইকোলজি অফ পারসেপশন PSY 304 এর একটা ক্লাস দিব আমি। তো আমি তোমাদের PSY 307 বায়োসাইকোলজির অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি। তো তোমাদের এই ক্লাসটা একটু তোমাদের এখনো আমরা ভালো মতো শুরু করতে পারিনি, তা আমরা শুরু করলাম এখন। আশা করি তোমাদের এটা খুব তাড়াতাড়ি আমরা যত সমস্যা আছে তার সমাধান আমরা করতে পারবো। তো এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমরা শুরু করি। তো আমরা আজকে সাইকোলজি অফ পারসেপশন এই বিষয়ের উপরে ক্লাসটা নিব। সেটা হচ্ছে পারসেপচুয়াল প্রসেস, আমাদের প্রত্যক্ষটা কিভাবে হয় সেটার উপরে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের বুক রেফারেন্স হিসেবে তোমরা নিতে পারো এই সেন্সেশন অ্যান্ড পারসেপশন বইটা। এটা লিখছেন ব্রুস গোল্ডস্টেইন, গোল্ডস্টেইন 8 এডিশন। তোমরা এই বইটা সফট কপি আছে, সফট কপি পেতে পারো, অথবা হার্ড কপি তোমরা নার্গিস বুকে থেকেও সংগ্রহ করতে পারো। 8 এডিশন বইটা। এই রাইটার কিন্তু একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। উনি আমেরিকায় গিয়ে উনি কিন্তু আমেরিকান একটা ইউনিভার্সিটিতে উনি এক্সপেরিমেন্টাল সাইকোলজির উপরে PhD করেছেন। ইঞ্জিনিয়ার, উনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তার এক্সপার্টাইজ কোথায়? এক্সপেরিমেন্টাল সাইকোলজির উপরে PhD করেছেন এবং অনেক বই লিখেছেন কিন্তু সাইকোলজির। তার ভিতরে সেন্সেশন অ্যান্ড পারসেপশন একটা বই, খুব সুন্দর একটা বই। আমি মনে করি তোমাদের এই বইটা অনেক উপকার আসবে এই সাবজেক্টের জন্য। হ্যাঁ, এই কোর্সটার জন্য তোমাদের এই বইটা খুব উপকার আসবে। কোন বইটা? সেন্সেশন পারসেপশন, গোল্ডস্টেইনের বইটা। তোমরা তাহলে 8 এডিশনের বইটা তোমরা সংগ্রহ করে ফেলো খুব দ্রুত। তো আমরা কি নিয়ে আলোচনা করব? পারসেপচুয়াল প্রসেস, বা কিভাবে প্রত্যক্ষটা হয়, তাই না? আমরা জানি স্টিমুলাস। মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। আর এই আচরণ সংগঠিত হয় কিসের মাধ্যমে? স্টিমুলাস বা উদ্দীপকের মাধ্যমে। উদ্দীপক ছাড়া কি আচরণ সম্ভব? না, উদ্দীপক প্রয়োজন আছে, তাই না? উদ্দীপক হচ্ছে সেই জিনিস যা আমাদের ভিতরে প্রতিক্রিয়া তৈরি করে বা আমাদের কোনো আচরণ করতে উদ্বুদ্ধ করে, সেটা হচ্ছে উদ্দীপক। তো এই উদ্দীপক কিভাবে আমাদেরকে প্রভাবিত করে প্রত্যক্ষণের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা অনেক জটিল একটা প্রক্রিয়া। তো আমরা জানি অনেক ধরনের উদ্দীপক আছে আমাদের প্রত্যক্ষণের ক্ষেত্রে, অনেক ধরনের উদ্দীপক আছে। যেমন আমার ভিজুয়াল পারসেপশন, বা চোখে দেখি, তাই না? আমরা হিয়ারিং আছে, কানে শুনি, টাচ আছে, তাই না? টেস্ট আছে, অনেক ধরনের উদ্দীপক রয়েছে আমাদের। তো আমরা মূলত আজকে আমরা ভিজুয়াল যে আমাদের পারসেপশন, সেটা নিয়ে মূলত উদাহরণ সহ আমরা আলোচনা করব তোমাদের সুবিধার্থে। তো প্রত্যক্ষণ কি? প্রত্যক্ষণ হচ্ছে, অনেকে বলবে কি যে সংবোধনের অর্থবোধক ব্যাখ্যা, এরকম ধরনের ডেফিনেশন আমি চাই না। আমি চাই যে তোমরা ভালো করে জিনিসটা বুঝো। প্রত্যক্ষণ হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, কি প্রসেস? যার মাধ্যমে এই যে স্টিমুলাস বা আমাদের উদ্দীপক প্রসেস হয়ে রিসেপ্টরের মধ্যে প্রসেস হয়ে একটা অর্থ তৈরি করে, বা একটা কিছু সম্পর্কে আমাদের নলেজ তৈরি হয় ফাইনালি। সেটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষণ। তাহলে কি? একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের সেন্সরি যে আমাদের অর্গান আছে, সেই সেন্সরি অর্গানের মাধ্যমে ডাটা প্রসেস হয়ে একটা মিনিংফুল কোনো কিছু সম্পর্কে আমরা আইডিয়া বা ধারণা পেয়ে থাকি, বা কোনো বস্তু বা কোনো বিষয় সম্পর্কে বা কোনো শক্তি সম্পর্কে আমরা অবগত হই। সেটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ। তো আমরা প্রত্যক্ষণ এই প্রক্রিয়া আলোচনা করতে গেলে দেখো, এই যে এখানে স্টিমুলাস আমরা যদি দেখি, আমরা দুই ধরনের স্টিমুলাস দেখতে পাই। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টিমুলাই, আর একটা হচ্ছে অ্যাটেন্ড স্টিমুলাই। এনভায়রনমেন্টাল স্টিমুলাই এবং অ্যাটেন্ড স্টিমুলাই, এটা কেন বলা হচ্ছে? কারণ এই আমরা যে পরিবেশের ভিতরে থাকি, পৃথিবীতে বা যে অংশে বা যে জায়গায় আমরা অবস্থান করি, সেখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন উদ্দীপক বা স্টিমুলাই রয়েছে। কিন্তু আমরা কিন্তু সব উদ্দীপকের প্রতি সাড়া দিই। তাহলে এই যে মিলিয়ন যে উদ্দীপক রয়েছে যা আমাদের ভিতরে প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টিমুলাই। আর
আর হচ্ছে অ্যাটেন্ডেড স্টিমুলাই কি, আমরা যে স্টিমুলাসের প্রতি তাৎক্ষণিকভাবে আমরা সাড়া দিই বা যার উপরে আমাদের আমরা যে অংশটা আমরা ইন্টারেস্ট বা আমাদের অ্যাটেনশনে আসে সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ড স্টিমুলাই। তাহলে এনভায়রনমেন্টাল স্টিমুলাই হচ্ছে পৃথিবীতে যত উদ্দীপক আছে, একটা পরিবেশের ভিতরে আমি অবস্থান করলে সেই পরিবেশে যত ধরনের উদ্দীপক আছে, এই শব্দ হচ্ছে, কথা বলছে, হ্যাঁ আমি হাত নাড়তেছি, এই সবই কিন্তু উদ্দীপক। আর হচ্ছে অ্যাটেন্ড স্টিমুলাই হচ্ছে যে উদ্দীপককে আমি তাৎক্ষণিকভাবে যে উদ্দীপকের প্রতি আমার অ্যাটেনশন থাকে বা আমি যে উদ্দীপকের উপরে আমি প্রত্যক্ষণটা করতেছি সেটা হচ্ছে আমার অ্যাটেন্ড স্টিমুলাই। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম প্রত্যক্ষণ কি, স্টিমুলাস কি, স্টিমুলাস যা প্রতিক্রিয়া তৈরি করে আমাদের ভিতরে। তারপরে আমরা স্টিমুলাই দুই ধরনের দেখলাম, একটা এনভায়রনমেন্টাল স্টিমুলাই আর একটা হচ্ছে অ্যাটেন্ড স্টিমুলাই, যেটা আমরা অ্যাটেন্ড করতেছি। অনেক ধরনের উদ্দীপক আছে, তার ভিতরে যেগুলো সিলেক্ট করে আমরা যেটা সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাটেন্ড স্টিমুলাই। ঠিক আছে? এরপরে আমি আসি একটা পারসেপশন প্রসেসের ভিতরে একটা, দেখো একটা ফিগার আকারে আমরা দেখাচ্ছি এটাকে। তোমরা এই ব্রুস গোল্ডস্টাইনের বইয়ে দেখবা, এইটা খুব সুন্দর করে দেওয়া আছে। পেজ নাম্বারটা আমি পরে বলতেছি তোমার পেজ নাম্বারটা। তো এটা সুন্দর করে এই ছবি ফিগারটা দেওয়া আছে, তোমরা এই ফিগারটা খেয়াল করবা, এই ফিগারটা আমি ব্যাখ্যা করব। তো এই প্রত্যক্ষণ প্রসেসটা ব্যাখ্যা করতে গেলে আমরা একটা জিনিস দেখেই কিন্তু মনে করে যে এটা প্রত্যক্ষণ, কিন্তু না। এই প্রত্যক্ষণের ভিতরে যত খুঁটিনাটি বিষয়গুলো আছে সব বিষয়গুলো কাউন্ট করা বা সব বিষয়গুলোকে কনসিডার করার নামই হচ্ছে পারসেপচুয়াল প্রসেস, হ্যাঁ, বা প্রত্যক্ষণ প্রক্রিয়া। যেমন ধরো তুমি একটা ড্রামা দেখতে গেলা বা একটা নাটক দেখতে গেলা। তো একটা নাটক দেখতে গিয়ে আমরা অভিনেতা অভিনেত্রীদের দেখি মঞ্চে তারা অভিনয় করতেছে, তাই না? কিন্তু এই যে আমরা অভিনয়টা দেখছি, এই অভিনয়টা করতে এসে ওই অ্যাক্ট্রেস বা অ্যাক্টরের বিহাইন্ডে মানে অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। যেমন মেকআপ চলে, তার স্কিনের বাইরে কি হয়, তার মেকআপ নিতে হয়, তার ড্রেসিং আছে, তার লাইটিং আছে, অ্যান্ড সো অন, অনেক বিষয়টা, তাই না? তারপরে স্ক্রিপ্ট আছে। এই সমস্ত বিষয়টা যখন এক জায়গায় হয়ে মঞ্চে উপস্থাপন করা হয়, তখন আমরা একটা নাটক হিসাবে এটা দেখি। তাহলে এই যে লাইট, এই যে প্রসেসিং, এই যে ড্রেসিং, এই যে তার বিভিন্ন ধরনের সাজসজ্জা, সব মিলায় যে ভাবে যেটা মাধ্যমে এটা উপস্থাপিত হচ্ছে নাটকটা, এই টোটাল প্যাকেজটাই কিন্তু হচ্ছে পারসেপশন বা পারসেপচুয়াল প্রসেস। পারসেপচুয়াল প্রসেসটা হচ্ছে সামগ্রিক একটা বিষয়, যে আমরা প্রত্যক্ষণ করতেছি শুধু না, এর বিহাইন্ডেও কিন্তু অনেক ঘটনা আছে যেগুলোর মাধ্যমে এটা ঘটে থাকে। তো আমরা এই পেনটাকে আমার সামনে আমি মানে তাকাচ্ছি আর দেখতেছি, বিষয়টা মোটেও এরকম না। মানে এই যে আমার দেখার জন্য এখানে অনেকগুলো ঘটনা ঘটবে, যে আমি যে পেনটা আমার ইমেজ তৈরি হবে এবং পেন সম্পর্কে আমার একটা প্রত্যক্ষণ হবে। এই প্রত্যক্ষণটা হওয়ার পিছনে বিশাল একটা ঘটনা থাকবে, মানে একটার পর একটা সিরিজ অফ অপারেশন থাকবে। আমরা যদি এরকম চিন্তা করি, আমরা ওই বইয়ের ব্রুসের এই বইটা, গোল্ডস্টাইনের বইটায় আমরা একটা দেখবো যে একটা উনি কিন্তু একটা উদাহরণের মাধ্যমে যে একটা মেয়ে, সে একটা বনের ভিতর দিয়ে, গার্ডেনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, তার সাথে কি ধরনের, যখন হেঁটে যাচ্ছে তখন দেখতেছে বিভিন্ন শব্দ আছে, অ্যানিম্যালদের শব্দ আছে, পাখি আছে, গাছপালা আছে, মথ আছে, বাটারফ্লাই আছে, বিভিন্ন ধরনের উদ্দীপক আছে। তো যাইতে যাইতে সে কিভাবে বিভিন্ন উদ্দীপকের সম্মুখীন হয় এবং কিভাবে তার প্রত্যক্ষণটা হয় এবং কিভাবে তার প্রত্যক্ষণ থেকে রিকগনিশন হয়, কিভাবে তার অ্যাকশন হয়, কিভাবে তার নলেজ তৈরি হয়, এটা সুন্দর করে এটা বর্ণনা করা আছে। তো আমরা একটা একটা করে যাই। যেমন স্টিমুলাই আমরা দেখলাম যে স্টিমুলাই আমরা দুই ধরনের দেখলাম, যে একটা এনভায়রনমেন্টাল স্টিমুলাই, একটা হচ্ছে অ্যাটেন্ড স্টিমুলাই। হ্যাঁ, তারপরে এটা দেখো কি হয়, একটা স্টিমুলাস আমরা যখন কোনো কিছু দেখি, সাথে সাথে কি হয়, সেখান থেকে একটা লাইট এনার্জি, আমরা ধরো ভিজুয়াল যদি পারসেপশন হয়, আমরা কোনো দেখার ক্ষেত্রে যে প্রত্যক্ষণটা হয়, সেই প্রত্যক্ষণের ক্ষেত্রে কি হয়, লাইট এনার্জি, কোনো বস্তুর একটা লাইট এনার্জি আমাদের চোখের উপরে পড়ে, তাই না? চোখের কোথায় পড়ে?
চোখের ভিতরে এক ধরনের লাইট সেট, সে আমাদের লেন্স আছে চোখে, তাই না? লেন্স কি করে, ওই ইমেজটা সুন্দরভাবে সেট করে কোথায় এটা তো ফর্ম করে রেটিনার উপরে। রেটিনা হচ্ছে একটা লেয়ার চোখের 0.4 মিলিমিটার মতো একটা জায়গা, প্রত্যেকটা দুইটা চোখের ভিতরে এটা আছে, যে লাইট সেন্সিটিভ সেল সেখানে থাকে, রড সেল, কোন সেল, বিভিন্ন ধরনের সেল এখানে সজ্জিত অবস্থায় থাকে, তারা কি লাইট সেন্সিটিভ, তাই না? এখানে একটা ইমেজ তৈরি হয় আমাদের, কোনো অবজেক্ট বা এই যে পেনের একটা ইমেজ আমার চোখের ভিতরে তৈরি হয়। কোথায়? আমার চোখে রেটিনার উপরে। ক্লিয়ার? তো রেটিনার উপরে যখন এই যে স্টিমুলাস আর পারসেপশন আমরা করব, তখন আমার কি হবে, এই যে অ্যাটেন্ডেড স্টিমুলাসের একটা কি তৈরি হবে, আমার একটা অবজেক্টের একটা প্রতিবিম্ব তৈরি হবে। কোথায়? আমার চোখে রেটিনার উপরে, তাই না? লাইট এনার্জি থেকে আসলো। আমরা দেখো এখানে কিন্তু পড়তে গেলে আমাদের কিন্তু মানে পদার্থবিজ্ঞানের অনেক বিষয় আসবে। হ্যাঁ, এরপরে দেখো যে এই লাইট এনার্জি যে আমার এসে আমার যে চোখের উপরে যে একটা প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্বটা আমার চোখের কি ক্ষমতা আছে এটা বস্তুটার প্রতিবিম্ব তৈরি করার, প্রতিবিম্বটাকে প্রত্যক্ষণ করার? না, এটা কে করে? আমাদের ব্রেন করে। ব্রেন ইজ দ্য সেন্ট্রাল কন্ট্রোল, তাই না? ব্রেন হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রক। তো এই তথ্যটা আমাদের কোথায় যেতে হবে? ব্রেনে যেতে হবে। তো ব্রেনে যেতে গেলে কি হবে, এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা, সরি এই যে লাইট এনার্জিটা, এটা ট্রান্সফার হতে হবে ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো সেখানে একটা ঘটনা ঘটে, যে সেই ইলেকট্রিসিটি যে ঘটনাটা ঘটে স্টিমুলাস থেকে রিসেপ্টর, আমরা রিসেপ্টর তাহলে কি, ওই যে লাইট সেন্সিটিভ সেলগুলো হচ্ছে রিসেপ্টর। কিসের লাইট সেন্সিটিভ সেল? আমাদের চোখের ভিতরে যে তোমার রড সেল এবং কোন সেল থাকে কোথায়? রেটিনাতে। সেই রেটিনাকে আমরা বলতেছি রিসেপ্টর। সেই রিসেপ্টরে কি 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 হয়, ওই যে লাইট সেন্সিটিভ সেল সে কিন্তু একটা প্রতিবিম্ব তৈরি করে। এই প্রতিবিম্বটা কি করতে হবে, এখন অন্য ফর্মে ট্রান্সফার করতে হবে, ইলেকট্রিসিটি ফর্মে এটা পাঠাতে হবে। তো এখানে এই ফর্ম তৈরি করতে গেলে একটা প্রক্রিয়া আছে, তার নাম হচ্ছে ট্রান্সডাকশন। ওই ফিজিক্সের সেই ঘটনা। ট্রান্সডাকশন ইজ এ প্রসেস where one form of energy transfer to another form. আমরা জানি কনজারভেশন অফ এনার্জি, তোমরা যারা ফিজিক্স পড়ছো তারা ভালো করে জানো, মানে আমরা জানি যে আমরা কোনো শক্তিকে ধ্বংস বা ক্রিয়েট করতে পারি না, সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধুমাত্র একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তর হয় বা ফর্ম চেঞ্জ করে। তো এখানেও সেই ঘটনা, ট্রান্সডাকশন ইজ এ প্রসেস বাই হোয়ার ওয়ান ফর্ম অফ এনার্জি ট্রান্সফার টু আদার ফর্ম। এক ফর্ম থেকে আর এক ফর্মে যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটার নাম হচ্ছে ট্রান্সডাকশন। তাহলে আমাদের ওই যে লাইট সেন্সিটিভ সেল যেখানে যে আমাদের প্রতিবিম্বটা তৈরি হলো, সেখানে একটা ট্রান্সডাকশন তৈরি হবে, তারপরে হবে ট্রান্সমিশন, তারপরে হবে প্রসেস। তাহলে এই যে ইলেকট্রিসিটি আমাদের এখানে আসলো, তাই না? তো এটা কিন্তু একটা জটিল একটা বিষয়, যে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার হবে, লাইট এনার্জি ট্রান্সফার হবে ইলেকট্রিক্যাল এনার্জিতে। তারপরে এই ইলেকট্রিক্যাল এনার্জি যখন তৈরি হবে, তখন ওইখানে যে লাইট আমাদের যে সেল আছে, কোন সেল? আমাদের সেন্সরি নিউরন। এই নিউরনের যে সেলগুলো আছে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু ট্রান্সফার করতে পারে। তো চোখ থেকে ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার করতে হবে কোথায়? ব্রেনে বা আমাদের মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় বা অসিপিটাল লোবে এটা ট্রান্সফার করে দেবে, যার ফলে সেখানে কি প্রসেস হবে, প্রক্রিয়াজাত হবে, এবং এই পেন সম্পর্কে আমার একটা ধারণা বা একটা প্রত্যক্ষণ তৈরি হবে বা পারসেপশন তৈরি হবে। তাহলে এই যে পারসেপশন, এটা হচ্ছে প্রসেস। এখানে তিনটা জিনিস থাকে ইলেকট্রিসিটিতে: ট্রান্সডাকশন, ট্রান্সমিশন আর প্রসেস। আচ্ছা, ট্রান্সডাকশন, ট্রান্সমিশন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, যেমন আমাদের চোখ থেকে এটা ব্রেন পর্যন্ত যাওয়া হচ্ছে ট্রান্সমিশন। আর প্রসেস হচ্ছে ব্রেনে যাওয়ার পরে যখন এটা আমরা বুঝতে পারতেছি এটা একটা কলম, সেটা হচ্ছে প্রসেস। ধরো এটা কি একেবারে মানে যতটুকু একেবারে যা যায় তাই কি হয়? না, এটা চেঞ্জ হতে পারে এই প্রক্রিয়ার ভিতরে। আমরা যে
উদ্দীপকগুলো পায় সেই উদ্দীপকের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে যে উদ্দীপকটা কেমন। উদ্দীপকটা যদি স্ট্রং হয় তাহলে এক ধরনের হয়, আর যদি উদ্দীপকটা উইক হয় বা আমার ইন্টারেস্ট যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু অন্যরকম ভিন্ন রকমের আমরা প্রতিক্রিয়া বা প্রত্যক্ষণ পেয়ে থাকি। তো আমরা যদি এইটাকে একটা সেলফোনের সাথে তুলনা করি, যে সেলফোনে কি হয়, সেলফোনের যে রিসিভার, আমরা সেলফোনে যখন কথা বলি, সেলফোন আমি হ্যালো হ্যালো যে শব্দটা বলি সাথে সাথে এখানকার যে মাইক্রোফোন আছে সেটা নিয়ে নেয়, তাই না? এই মাইক্রোফোনটা কি করে, আমার যে এটা কি বলা হয় যে আমার যে শব্দ যে শক্তি, হ্যাঁ, সাউন্ড এনার্জি, সেটাকে সে কি ট্রান্সফার করে, ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। ট্রান্সফার করে মোবাইল ফোন টাওয়ারে পাঠায় দেয়, তাই না? নিকটবর্তী যে টাওয়ারে আছে সেই টাওয়ারে চলে যায়। সেই টাওয়ার থেকে আবার আর এক টাওয়ারে, ওই যে তুমি যাকে হ্যালো বলতেছো সেই যেখানে রিসিভার আর একটা ফোন আছে, মোবাইল ফোন, সেই ফোনের রিসিভারে যে রিসিভ হয়, তাই না? কি ফর্মে রিসিভ হয়? ইলেকট্রিক্যাল ফর্মে রিসিভ হয়। আবার যখন এই ইলেকট্রিক্যাল ফর্মে রিসিভ হলো, রিসিভ হওয়ার পর সেটা আবার ট্রান্সফার হয়ে আবার সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়, তাই না? তাহলে দেখো, একটা সেলফোনে আমি কথা বললাম, সেটা সাউন্ড এনার্জি ট্রান্সফার হয়ে গেল, মাইক্রোফোনের ভিতর যে ট্রান্সফার হয়ে গেল সেটা কি হলো, ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়ে এটা চলে গেল একটা টাওয়ার, একটা টাকাতে আর একটা টাওয়ার, প্রসেস হলো, প্রসেস হয়ে আর একটা সেলফোনে গিয়ে সেটা রিসিভ হলো, রিসিভ হয়ে ইলেকট্রিক্যাল ফর্মে রিসিভ হলো এবং সেটা আবার ট্রান্সফার হয়ে গেল হ্যালোতে, তাই না? তো এই হ্যালো, আমার হ্যালোটা আরেকজনের সেলফোনের হ্যালোতে পৌঁছাতে খুব কম সময়ের ভিতরে ঘটে যায়। এইটা কিন্তু ইউনিফর্ম থাকে, তাই না? আমি হ্যালো বললে সে হ্যালোই শুনবে। কিন্তু আমরা যখন ব্রেনের ভিতরে অন্য যে ইমেজগুলো তৈরি হয় সেখানে কিন্তু এদিক ওদিক একটু হলেও হতে পারে, একেবারে এরকম সেলফোনের হ্যালো বলার মতো নাও হতে পারে। তোমরা ব্রুসের বইয়ে কিন্তু এই ঘটনাও কিন্তু ব্যাখ্যা করা আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, তাহলে আমরা ইলেকট্রিসিটি ট্রানজাকশন, ট্রান্সমিশন এবং প্রসেসটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে দেখো আমরা কি ঘটনা ঘটলো, দেখো যে ট্রানজাকশন প্রসেস হয়ে গেল, তাই না? এরপরে আমরা এক্সপেরিয়েন্স এন্ড অ্যাকশন আমরা কি করি, যখন ওই যে একটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা মেয়ে বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, একটা গার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার একটা গাছে একটা মথ বসে আছে, সে মথের উপরে তার চোখ পড়লো, তাই না? তাহলে মথের থেকে চোখ পড়ার সাথে সাথে মথের যে লাইট এনার্জি সেটা তার চোখে আসলো, চোখে আসার পরে সেটা ইমেজটা ট্রান্সফার হয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হলো এবং সেটা ব্রেনে চলে গেল। কিসের মাধ্যমে? আমাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে চলে গেল। তো ব্রেনে যাওয়ার পরে কি হচ্ছে, এটা প্রসেস হয়ে এটা মথ সম্পর্কে তার একটা ধারণা দিচ্ছে বা একটা প্রত্যক্ষণ তৈরি হচ্ছে। ক্লিয়ার? মত সম্পর্কে তার একটা প্রত্যক্ষণ তৈরি হলো। এখন দেখো, তাহলে সে কি করলো, এই এক্সপেরিয়েন্স তৈরি করলো। এরপরে দেখো পারসেপশন হয়ে গেল, আমরা মত সম্পর্কে জানতে পারলাম, তারপরে সেটা আমরা চিনতে পারলাম যে এটা কি, এটা একটা মত। এবং তারপরে অ্যাকশন, অ্যাকশনটা কি, এখন আমরা কি করলাম, আরো মতটার কাছে যে আরো সুন্দর করে দেখলাম বা আরো নিকটবর্তী হয়ে আমি আরো বেশি অভিজ্ঞতা অর্জন করলাম, তাহলে এটা হচ্ছে অ্যাকশন। আমরা একটা বস্তু প্রত্যক্ষণ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়ে থাকি। আমরা ধরো বইয়ের লেখাগুলো অনেক ছোট, আমি দেখতে পাচ্ছি না, কম দেখতে পাচ্ছি, তাহলে কি করি, বইয়ের কাছে যাই, একটু কাছে যেয়ে দেখার চেষ্টা করি, হ্যাঁ, বা আমি একটা চশমা নিয়ে তারপরে আবার দেখার চেষ্টা করি। এটা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাকশন। মানে আমার প্রত্যক্ষণ করার জন্য যে ঘটনাগুলো আমি করতেছি সেগুলো হচ্ছে আমার অ্যাকশন। তাহলে এর মাধ্যমে টোটাল প্যাকেজ আমার অ্যাকশন মানে হয়ে যাচ্ছে, আমার প্রত্যক্ষণটা হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যক্ষণ যে ঘটনাটা সেটা কিন্তু একেবারে ছোট জিনিস মনে হচ্ছে, যে এটা কোনো মানে দেখতেছি আর হয়ে যাচ্ছে। প্রত্যক্ষণ পেন সম্পর্কে আমার অভিজ্ঞতাটা কি, দেখা মাত্রই আমার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, কিন্তু না, এর পিছনে কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রতিনিয়ত আমরা অভিজ্ঞতা অর্জন করতেছি, তাই না? এই যে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতেছি, তার ফলে কি হয়, যে নলেজ তৈরি হয়, আমাদের একটা বস্তু সম্পর্কে একটা জ্ঞান তৈরি হয়। কেমন জ্ঞান? ধরো তখন আমরা যদি একটা প্রজাপতি দেখি, একটা মথ আর একটা প্রজাপতির ভিতরে পার্থক্য করতে যাই, হ্যাঁ, বাটারফ্লাই এবং মথ, তো দুই জিনিস আমরা জানি যে এটা বড় হয়ে প্রজাপতি হয়। তো এইটা পার্থক্য আমরা করতে পারি, একটা জিনিসের সাথে কাছাকাছি কোনো জিনিসকে পার্থক্য করতে যায়, এমন বস্তু সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যায়। তার মানে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে অর্জন, সেটা কিন্তু প্রত্যক্ষণেরই ফল।
বিভিন্ন বস্তু সম্পর্কে আমাদের যে অর্জন, আমরা বস্তু সম্পর্কে আমাদের যে ধারণা, আমাদের যে চিন্তা, আমাদের যে প্রসেসিং, এই যে ব্রেন ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ, তাই না, সেই মেমোরি, সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এই যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা ঘটে থাকে। মানে প্রত্যক্ষণটা কিন্তু মনোবিজ্ঞানের একটা কোর একটা বিষয়। যেমন লার্নিং একটা বিরাট অংশ জায়গা দখল করে আছে মনোবিজ্ঞানে, কারণ বাঘা বাঘা লার্নিং থিওরিস্টের কারণে কিন্তু আজকে মনোবিজ্ঞান আজকে আধুনিক বা এই আচরণের বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, বা সেই এক্সপেরিমেন্টাল সাইকোলজি আমরা দেখতেছি। এই যে ব্রুস গোল্ডস্টেনের কথা, সে কিন্তু এক্সপেরিমেন্টাল সাইকোলজির উপরে প্রচুর কাজ করেছেন, তাই না, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও। তো এই যে প্রত্যক্ষণ, এটা বিশাল একটা রোল প্লে করে এখানে। অনেক কিছু আমাদের মনোবিজ্ঞানের অনেক সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রত্যক্ষণ কিন্তু আমরা একটা জিনিসকে কিভাবে দেখি, অভিজ্ঞতার কারণে দেখি। হ্যাঁ, একটা জিনিস দেখলে আমরা হয়তো কষ্ট পাই, আবার দেখলে অনেক খুশি লাগে। কারণ একটা রং দেখলে অনেকের কষ্ট লাগে, একটা রং দেখলে অনেকের আবার খুশি লাগে। এই যে জিনিসটা, এটা অভিজ্ঞতার ফল, কি প্রত্যক্ষণের অভিজ্ঞতার ফল। এগুলা প্রত্যক্ষণ মানে আমাদের অভিজ্ঞতার ঝুলি, এবং অভিজ্ঞতার মাধ্যমে কি হয়, আমাদের নলেজ তৈরি হয়, বা আমাদের জ্ঞানের ভান্ডার তৈরি হয়। তো জ্ঞানের ভান্ডার, যে ভান্ডারের মাধ্যমে আমরা সারা জীবন বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে আমাদের জীবন পার করি, সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা জীবন পার করি। তাহলে এই সমস্যা সমাধানের মূলে কে আছে? পারসেপশন বা প্রত্যক্ষণ। তাহলে তোমরা এই প্রত্যক্ষণ প্রক্রিয়া বা প্রত্যক্ষণ প্রসেস সম্পর্কে তোমরা একটা ভালো করে একটা আইডিয়া নিয়ে নাও, এবং বইটা কিনে ফেলো, এবং তোমরা স্টাডি করা শুরু করো। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি। তোমার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরো বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।